কাল থেকে সচল হচ্ছে দেশ, প্রথম দিনেই চলবে ট্রেন ও লঞ্চ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানা প্রস্তুতি। করোনার ঝুঁকি এড়াতে পুলিশ বাহিনীর সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। নিউজ 24-কে আইজিপি মনিটরিং সেল গঠন। জাজিরা প্রান্তে বসানো হলো 30তম স্প্যান, দৃশ্যমান হলো সেতুর 4.5 কিলোমিটার এলাকা। নেতিবাচক প্রবৃদ্ধির বছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে 30,000 কোটি টাকা, উচ্চাকাঙ্ক্ষী বলছেন বিশ্লেষকরা। পিছু ছাড়ছে না দুর্যোগ, চট্টগ্রাম বন্দরে আবারও ভয়াবহ কন্টেইনার জট, সমাধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টানা 2 মাস বন্ধ থাকার পর কাল থেকে সচল হচ্ছে সারা দেশ। আর এরই অংশ হিসেবে শুরু হচ্ছে ট্রেন চলাচল, সচল হচ্ছে নৌ যোগাযোগও। এই লক্ষ্যে আজ দেশের বিভিন্ন ট্রেন স্টেশনে চলছে প্রস্তুতি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে নানা প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মানতে দেয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এদিকে দক্ষিণাঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যম লঞ্চ চলাচলও শুরু হয়েছে প্রস্তুতি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ঘাটে ভিড়তে শুরু করেছে ঢাকার পথের লঞ্চ। তবে ভাড়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। ট্রেন স্টেশনগুলোর প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, কাজী সাহেদ ও সৈয়দ রাসেল। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কাল থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা, প্রস্তুতি কতটা দেখছেন, আর কোন কোন ট্রেন চলবে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ, আপনি যথার্থ বলছেন। আগামীকাল সকাল 7টা থেকে দীর্ঘদিন ধরে যে বন্ধ থাকা ট্রেনগুলো কিন্তু চলাচল শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আসলে সকাল 7টায় সুবর্ণ এক্সপ্রেসের মধ্য দিয়ে কিন্তু আসলে চালু হবে ট্রেন চলাচল। এরপর পরে কিন্তু আসলে বিকেলের দিকে সোনার বাংলা পরিবহনে কিন্তু ছাড়বে। একই সাথে সিলেটগামী একটি পরিবহন রয়েছে, কিন্তু সেই পরিবহনটি কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছিলেন তারা। কিন্তু আমরা আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, কিন্তু এখনও ট্রেনের টিকিট কিন্তু আজকে থেকে বিক্রি করার কথা রয়েছে। ট্রেনের টিকিটের জন্য কিন্তু আগামীকালের ট্রেনের টিকিটের জন্য অনেক যাত্রী কিন্তু আছে রেল স্টেশনের বাইরে কিন্তু অপেক্ষা করছেন এবং প্ল্যাটফর্মের বাইরে অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত ট্রেনের টিকিট কখন থেকে বিক্রি শুরু হবে এখনও পর্যন্ত অপেক্ষা আছেন। এমনকি একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, বৈঠকের পরে ঢাকাতে একটি বৈঠক বসেছে। আমরা যতটুকু পর্যন্ত জেনেছি সেই বৈঠকে মন্ত্রী মহোদয়ের অনুমতি পেলেই কিন্তু আমরা জানি, কিন্তু এরপর পরে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি অবশ্যই লক্ষ্য করছেন যে কাউন্টারগুলো আমরা দেখাচ্ছি, সেই কাউন্টারগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। যে প্রস্তুতির কথা রয়েছে সেই প্রস্তুতি কিন্তু আগামীকালের আগে কিন্তু তারা কিন্তু আসলে যে আজকে থেকে কিন্তু প্রস্তুতি নিয়েছেন ট্রেন ছাড়ার যে প্রস্তুতি। এমনকি যে ট্রেনের টিকিট বিক্রিও যদি অর্ডার পেলেই কিন্তু ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এমনকি সামাজিক দূরত্বের একটা কথা এসেছে, সেই সামাজিক দূরত্ব মেনে কিন্তু তারা ট্রেনের টিকিট বিক্রি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এমনকি অনলাইনে টিকিট বিক্রি হবে কিনা সেটা নিয়েও কিন্তু তারা কিন্তু আসলে এখনও পর্যন্ত কোনো আদেশ কিন্তু তাদের হাতে আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি অবশ্যই লক্ষ্য করছেন, আমরা যে দেখাতে চাচ্ছি, আপনি অবশ্যই লক্ষ্য করছেন তারা এখানে যে বৃত্তাকার করে কিন্তু আসলে রেখেছেন। এমনকি সামাজিক দূরত্ব যেভাবে মেনে তারা যেন ট্রেনের টিকিট বিক্রি করতে পারে সেদিকে নজর রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন রেল স্টেশন ম্যানেজার রয়েছেন রতন কুমার চৌধুরী। আমরা জানতে চাচ্ছি, ট্রেনের টিকিট আজকে থেকে বিক্রি করার কথা ছিল, কিন্তু এখনও বিক্রি শুরু হয়নি কেন? ধন্যবাদ। আমাদের ঢাকার থেকে আমরা এখনও নির্দেশনা হয়তো কিছুক্ষণের মধ্যে পাবো, পেলে পরে আমরা বিক্রি শুরু করব। এখনও পর্যন্ত আমরা পাইনি, যেটা এখনও বিক্রি করতে পারছি না, কারণ এটাতে কীভাবে বিক্রি করবে ইনস্ট্রাকশনটা আমরা আর কিছুক্ষণের মধ্যে পাবো, পেলে আমরা তারপর বিক্রি করব। এটা আমরা দুপুরের পর থেকে আশা করছি, আর কি দুপুরের পর থেকে 1:30-2টার দিক থেকে বিক্রি করতে পারবো বলে আশা করছি।
হ্যাঁ, আজকে আজকে যেহেতু কালকে টিকিট চলবে, সকালবেলা ট্রেন চলবে, এই জন্য আজকে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করছি। আর আগামীকাল কয়টা থেকে ট্রেন চলাচল শুরু হবে? সকাল 7টা বাজে একটা, আর বিকাল 5টা বাজে একটা, আর হচ্ছে রাত 10:30 বাজে একটা। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি রেল স্টেশন ম্যানেজারের সাথে, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন ট্রেন চলাচল করার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন রাজশাহীর কাজী সাহেদের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের যে পরিস্থিতি, এখনও টিকিট বিক্রি শুরু হয়নি। রাজশাহীতেও একই অবস্থা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রাজশাহীতে যারা টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা এখানে টিকিট কাউন্টারের সামনে এখানে অবস্থান করছেন। আর রাজশাহীর যে পশ্চিমাঞ্চল রেলের যে রাজশাহীর স্টেশনটি আছে, এখানে সামাজিক দূরত্ব বজায় রাখতে ইতিমধ্যেই কিন্তু বৃত্তাকার যে চিহ্নগুলি সেগুলো দেওয়া হয়েছে, যাতে মানুষরা যারা আসবেন টিকিট এখানে কিনতে সংগ্রহ করতে, তারা যেন সামাজিক দূরত্ব মেনে টিকিট সংগ্রহ করতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে সাধারণ মানুষরা এসেছেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ঢাকা থেকে কোনো নির্দেশনা না আসায় এবং কি পরিমাণ টিকিট বিক্রি হবে সেটি নির্দেশনা না আসায় কাউন্টারগুলো থেকে টিকিট বিক্রি শুরু হয়নি। আমরা কর্মকর্তাদের সঙ্গে যখন কথা বলেছেন যে তারা যেটি বলছিলেন যে মহাপরিচালকের দপ্তর থেকে যে চিঠি আসার কথা সেটি তারা নির্দেশনা এখনো পাননি, ফলে তারা এখনো টিকিট বিক্রি করেননি। তবে আজকের মধ্যেই, কালকে যেহেতু সকাল 7টা থেকে বনলতা ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 7টায়, ফলে আজকে তারা দুপুরের দিকে টিকিট বিক্রি শুরু করবে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন এখানকার প্রধান বুকিং সহকারী আব্দুল মমিন। যারা মমিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এখনো তো টিকিট বিক্রি শুরু হয়নি, অনেকেই তো এখানে এসেছেন। টিকিট বিক্রির সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে বসে আছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেল ভবনে বসছে। মিটিং শেষে সিদ্ধান্ত আসলে আমরা টিকিট দেওয়া শুরু করে দেব। তো আশা করি অল্প সময়ের মধ্যে আমরা এই সিদ্ধান্ত পেয়ে যাব। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, আগামীকাল থেকে ট্রেন চলছে, আমরা জানি যে বনলতা দিয়ে শুরু হচ্ছে, আর কি কি ট্রেন চলবে আর কোন কোন রুটে ট্রেনগুলি চলাচল করবে? রাজশাহী থেকে আমাদের 31 তারিখে বনলতা ট্রেনটা যাবে, আর 3 তারিখ থেকে মধুমতি এবং কপোতাক্ষ, যেটা রাজশাহী থেকে গোয়ালন্দ এবং খুলনা থেকে রাজশাহী। যে পরিমাণ ট্রেনে আসন আছে সেই পরিমাণ টিকিট বিক্রি হবে নাকি তার চেয়ে কম হবে, আর ট্রেনের টিকিটের দাম বাড়ছে কিনা? আমরা ধারণা করছি যে ট্রেনে যতগুলো আসন আছে তার 50% আসন সামাজিক দূরত্ব বজায় রেখে বাকি আসনের টিকিট আমরা বিক্রি করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী স্টেশনের যিনি প্রধান বুকিং সহকারী আব্দুল মমিনের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে সামাজিক দূরত্ব মেনে যেটুকু টিকিট বিক্রি করা যায় সেটুকু বিক্রি হবে। তো এই ছিল রাজশাহী স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সিলেটের খবর জানতে সহকর্মী সৈয়দ রাসেলের কাছে। জি, ধন্যবাদ শাহেদ। আপনি যেভাবে জানাচ্ছিলেন এই রাজশাহীর অবস্থা, ঠিক একইভাবে এই সিলেটে একই অবস্থা রয়েছে। কারণ এখন পর্যন্ত আসলে ওই ধরনের এই প্রস্তুতি আমরা দেখিনি। আমরা আছি একদম এই সিলেট রেল স্টেশনে, সেখানে আমরা এসে দেখেছি যে তারা আসলে সিলেটের রেল কর্মকর্তারা বা রেলের সার্বিক যারা আছেন, দায়িত্বে আছেন, তারা এই বৈঠকে বসেছেন। হয়তো বৈঠক পরে কোনো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। তো তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তো ওই বৈঠক পরে হয়তো এই টিকিট বিক্রিটা শুরু হতে পারে, এরকম ধারণা করা হচ্ছে। আমরা আসলে ওইভাবে কোনো অথরিটি আমরা যোগাযোগ করতে পারিনি, কারণ তারা এখন এই মিটিংয়ে আছেন। তো আমরা যতটুকু জেনেছি যে আগামীকাল সকাল 7:40 প্রথম এই প্রায় 2 মাস পরে শুরু হচ্ছে রেল এই যোগাযোগ। 2 মাসের অধিক সময় থেকে পরে রেল যোগাযোগ শুরু হচ্ছে, এবং আগামীকাল সকাল 7:40 সম্ভবত এই প্রথম ট্রেনটা যাবে, সেটা হচ্ছে কালনী এক্সপ্রেস, এবং 10:30টায় আরেকটা ট্রেন যাবে, সেটা এই পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে। তো এই হচ্ছে সার্বিক অবস্থা। আর আমরা যতটুকু জেনেছি সরকার নির্ধারণ করেছে স্বাস্থ্যবিধি মেনে চলার যে এই নিয়ম চালু করতে যাচ্ছে বা বিধি নির্দেশ দিয়েছে, তো তারা সেই বিধি নিষেধ মেনেই তারা এই ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু করবেন। আমরা আরেকটা জিনিস জেনেছি যে তারা এই 50% এই যে টিকিটগুলো আছে তার 50% তারা বিতরণ করবেন, যাতে এই সামাজিক দূরত্ব বজায় রাখে, এবং হ্যান্ড স্যানিটাইজার কিংবা এই যে এই পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে তারা এখন প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। আর এখন শুধু অপেক্ষা করছেন যে ঢাকা থেকে এবং রেল মন্ত্রণালয় কী নির্দেশনা আছে বা কতটুকু বিক্রি করতে পারবেন। এই হচ্ছে এই সর্বশেষ অবস্থা। আমরা কতটুকু বিক্রি করতে পারবেন কিংবা স্বাস্থ্যবিধি কতটুকু মেনটেন করতে পারবেন, এই হচ্ছে এই সিলেটের সার্বিক অবস্থা। আমরা ফিরে আছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ। ধন্যবাদ।
দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন যে ট্রেন চলাচলের খবর। আমাদের সাথে যুক্ত ছিলেন নয়ন বড়ুয়া জয়, কাজী সাহেদ এবং সৈয়দ রাসেল। এই মুহূর্তে আমরা যাচ্ছি বিপ্লবের কাছে। এদিকে ছুটি শেষের খবরে আজও ঢাকা ফিরছেন মানুষ। বিস্তারিত জানতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ঢাকা ফেরা মানুষের কেমন ব্যস্ততা এবং বাস কাউন্টারগুলোর কি অবস্থা, খোলা হয়েছে কিনা এবং কি ধরনের তথ্য আপনার কাছে আছে, সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। আকাশ, আপনি জানেন যে 31 তারিখ থেকে যে সাধারণ ছুটি আপাতত যে স্থগিত করা হয়েছে, সেই সাধারণ ছুটির পরবর্তীতে যে স্বাস্থ্যবিধি মেনে যে গণপরিবহনগুলো চলবে এবং দেশের বিভিন্ন যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোটি নির্দিষ্ট সময়ের জন্য যে খোলা থাকবে এবং সিদ্ধান্তের পরে কিন্তু আসলে রাজধানীতে দেখা যাচ্ছে যে যারা সাধারণ ছুটির সময়কালে যারা তাদের বাড়ি গিয়েছিল, পাশাপাশি যে ঈদ সময়ে যারা আসলে গিয়ে গ্রামে গিয়েছিল, তারা সবাই কিন্তু এখন ঢাকামুখী কিন্তু, এবং রাজধানীর যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলো দিয়ে কিন্তু ঢাকাতে তারা প্রবেশ করার চেষ্টা করছে এরই মধ্যে। এবং আমরা দেখছি যে বিভিন্ন গণপরিবহন তো এখনও যদিও ওভাবে চালু হয়নি, কিন্তু তারা অন্যান্য যে বিভিন্ন পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে এখানে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস থেকে শুরু করে এগুলোতে কিন্তু তারা ভেঙে তারা এই গাবতলী দিয়ে কিন্তু ঢাকাতে প্রবেশ করছে। একইভাবে কিন্তু রাজধানীর যে অন্যান্য পয়েন্টগুলো রয়েছে, সায়দাবাদ এবং আবদুল্লাপুরের যে পয়েন্টগুলো রয়েছে এসব পয়েন্টগুলো দিয়েও কিন্তু আমরা দেখেছি যে যারা বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ কিন্তু ঢাকাতে আসছে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটি বিষয়, সেটা হলো যে সবাই কিন্তু এখানে অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু ঢাকাতে প্রবেশ করছে এবং এই সুযোগটি কাজে লাগাচ্ছে বিভিন্ন পরিবহনে, যারা যে ব্যক্তিগত প্রাইভেট কারে যারা আসতেছে তারা এই সুযোগটি কাজে লাগাচ্ছে। অনেকে কিন্তু বলছে যে আসলে তারা অনেকেই কিন্তু এখন যেহেতু তারা বিভিন্ন পেশার সাথে জড়িত, তাদের পরিবার পরিজন নিয়ে তারা রাজধানীতে বিভিন্ন পেশায় তারা তাদের জীবন জীবিকা নির্ভর করে, সেই হিসেবে কিন্তু তারা এখনও ঢাকাতে আসছে এবং অতিরিক্ত টাকা খরচ হলেও কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। তো এই গাবতলীর অবস্থা যেটি বলছিলাম সেটি হলো যে কিন্তু মানুষের আশা কিন্তু থেমে নেই। আপনি যে প্রাইভেট কারগুলো দেখছেন, সেই মাইক্রোবাস বা প্রাইভেট কারগুলোতে কিন্তু যাত্রী বহন করছে আমরা দেখছি। এবং এছাড়াও কিন্তু অনেকে বিভিন্ন সিএনজি বা বিভিন্ন পন্থায় কিন্তু ভেঙে কিন্তু রাজধানীতে প্রবেশ করার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ গাবতলী থেকে। আকাশ, ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিপ্লব, তিনি জানাচ্ছিলেন ঢাকা ফেরা মানুষের খবরাখবর। করোনার ঝুঁকি এড়াতে পুলিশ বাহিনীর সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। এরই মধ্যে গঠন করা হয়েছে করোনা মনিটরিং সেল। নিউজ 24-কে দিয়ে একান্ত সাক্ষাৎকারে আইজিপি জানিয়েছেন করোনা মোকাবেলায় পুলিশ বাহিনীকে নিয়ে পরিকল্পনা করণীয় বিষয়ে। বাকিটা মৌ খন্দকারের রিপোর্টে ছবি তুলেছেন ইশাত সোহেল। জীবন জীবিকার মাঝখানে যেন মানবতা আর দায়িত্বকেই বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ, যে কারণে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রন্টলাইনে জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ মহাপরিদর্শক জানান, করোনার ঝুঁকি এড়িয়ে চলতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এই যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে অপারেশনাল ব্যবস্থাপনা সেখানে পরিবর্তন নিয়ে এসেছি। আমাদের ট্রুপস অ্যান্ড অফিসারদের থাকার যে ব্যবস্থা সেটি পরিবর্তন করেছি। ডিউটি প্যাটার্ন সেটাকে আমরা পরিবর্তন করেছি। তাদেরকে আমরা করোনা সম্পর্কে সচেতন করেছি, সেই সঙ্গে তাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। তুলে ধরেন নিজেদের ও মানুষের নিরাপত্তা নিশ্চিতে কী ধরনের পরিকল্পনা সামনে। তো আমরা এই দুই ফ্রন্টেই কাজ করছি। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার যে প্রয়াস সেটি অব্যাহত রেখেছি, সেই সঙ্গে আমরা এই করোনার মোকাবেলার জন্য যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে, যেমন কোয়ারেন্টাইন বলবৎ করা, আইসোলেশন বলবৎ করা, যানবাহন চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো বলবৎ করা, পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা শুশ্রূষা করা। সার্বিক বিষয় মাথায় রেখে করোনা মনিটরিং সেন্টার গঠন করা হয়েছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। করোনা সিচুয়েশন মনিটরিং করছে, আমাদের এখানে একটা করোনা মনিটরিং সেন্টার খোলা হয়েছে 24 আওয়ার্স। পুলিশ সদর দপ্তর সেটি কাজ করছে, যাতে করে এই করোনা নিয়ে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে
তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারি। 7 দেশ থেকে আমাদের সঙ্গে করোনা কন্ট্রোল সেন্টারে যোগাযোগ আছে এবং তারাও এখান থেকে সদর দপ্তর থেকে প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করছে। করোনার ঝুঁকিপূর্ণ এই সময়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ পিছপা হবে না। এই পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করার আহ্বানও জানান পুলিশ মহাপরিদর্শক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে 24 ঘন্টায় প্রায় 4,900 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো 3,66,000। একদিনে নতুন করে 1,25,000-এর বেশি নতুন সংক্রমণের ঘটনায় মোট আক্রান্ত হলো 60,33,000-এর বেশি। যুক্তরাষ্ট্রেও বেড়েই চলেছে সংক্রমণ। একদিনে নতুন করে আবারও 24,800-র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। প্রাণ হারিয়েছে 1200-র বেশি মানুষ। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা ইস্যু নিয়ে মার্কিন অনুরোধ রক্ষা এবং প্রয়োজনীয় সংস্কার করতে WHO ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি। নতুন করে 1100-র বেশি মৃত্যু এবং 29,500-র বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ব্রাজিলে। রাশিয়াতে একদিনে আক্রান্ত হয়েছে 8,500-এর বেশি। যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি মিলিয়ে মোট মৃত্যু হয়েছে 490 জনের। ভাইরাসটি বর্তমানে সুপ্ত অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে নতুন করে দ্রুত ছড়াতে পারে বলে সতর্ক করেছে WHO। এদিকে বেইজিং ভিত্তিক বায়োটেক কোম্পানি সিনোভ্যাক বর্তমানে যে ভ্যাকসিন আবিষ্কারের কাজ করছে তার 99% কার্যকর হবে বলে দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 39তম মৃত্যুবার্ষিকী আজ। দেশ জুড়ে করোনা ভাইরাসের মহামারীতে এবারে দুস্থদের মাঝে খাবার বিতরণ ছাড়া দিবসটি উপলক্ষে তেমন কোনো কর্মসূচি থাকছে না বিএনপির। তৌহিদ শান্তর প্রতিবেদন। চট্টগ্রামে বাঙালির উপর হামলার প্রতিবাদে 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর মেজর থাকা অবস্থায় বিদ্রোহ করেন জিয়াউর রহমান। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের অন্যতম এই সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়কও ছিলেন। বীরত্বের জন্য বীর উত্তম খেতাবেও ভূষিত হন। 75-এর রক্তাক্ত পট পরিবর্তনের পর সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় এসে প্রায় 2 বছর প্রধান সামরিক শাসক হিসেবে দেশ পরিচালনা করেন। 1977 সালের এপ্রিলে বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি হন। যদিও 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা, হত্যাকারীদের বিচার বন্ধে জারি করা ইন্ডেমনিটির বৈধতা দেয়া, একই সঙ্গে একাধিক হত্যাকারীকে রাষ্ট্রীয় কাজে নিয়োগ দিয়ে বিদেশে পাঠানোয় বাংলাদেশের রাজনীতিতে দারুণভাবে সমালোচিত প্রয়াত এই রাষ্ট্রপতি। সুখ ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করে জিয়া রাষ্ট্রপতি হিসেবে 4 বছর দেশ শাসনের পর 1981 সালের 30শে মে সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। ঠিক এই মুহূর্তে তার প্রতিষ্ঠিত দলটির তরুণ এবং তৃণমূল নেতারা মনে করেন জিয়ার আদর্শ থেকে অনেকাংশেই বিচ্যুত বিএনপি। যাদেরকে নেতৃত্ব স্থানে আনা হচ্ছে তাদের সাথে জনগণের তো দূরে থাক, নিজস্ব দলের কর্মীদেরও সক্ষতা নাই। বড় বড় নেতা আজকে যারা আছে বা সাধারণ কর্মীরা আছে আদর্শ থেকে অনেকে বিচ্যুত অবস্থায় পালন করছে। আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শটা তৃণমূলের মধ্যে ওইভাবে সরকার পৌঁছাতে দেয় না। সেই সততার আদর্শ যদি নতুন প্রজন্ম বুকে ধারণ করে একদিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দলের নীতি নির্ধারক স্থায়ী কমিটির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, জিয়ার আদর্শ ধারণ করেন বলেই এত নির্যাতন নিপীড়ন মেনে নিয়েই মহামারীতে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এই যে এত নির্যাতিত অত্যাচারিত কর্মীরা নিষ্পেষিত হয়েছে, জিয়ার আদর্শ আছে বলেই তারা আজকে তাদের যা কিছু আছে তাই নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং মানুষের কাছে খাবার পৌঁছিয়েছে। জিয়াউর রহমান 1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এদিকে গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত অপরিপক্ক এবং এতে ক্ষতি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে সকালে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নিয়ে দেশকে ঝুঁকিতে ঠেলছে সরকার। করোনা পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই সরকার ভুল পরিকল্পনা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য সম্পর্কিত যে টেকনিক্যাল কমিটি, তারা পরামর্শক কমিটি, তারা পরামর্শ দিয়েছেন যে এখনই এই মুহূর্তে একবারে একসাথে খোলা উচিত হবে না সব কিছু। সেক্ষেত্রে তারা তাদের কথা না শুনে তারা সব কিছু একসাথে খুলে দিয়ে আজকে আরও বড় একটা হুমকির মুখে আমরা গোটা জাতি পড়ে গেছি। কোনো রকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যেটা আমি বলেছি। আমরা মনে করি যে এটা আপনার একেবারে ভুল সিদ্ধান্ত। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। স্বাধীনতার পর এই প্রথমবার রাজস্ব আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হতে চলেছে। করোনার ধাক্কায় চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রাও যখন অর্জন হচ্ছে না, তখন আরও 30,000 কোটি টাকা বাড়িয়ে 2020-21 অর্থ বছরের জন্য 3,30,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এই লক্ষ্যমাত্রাকে উচ্চাকাঙ্ক্ষী বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রাজস্ব আদায় বাড়াতে এনবিআরকে আরও দক্ষতার সাথে কাজ করার পরামর্শ দেন তারা। নাজিয়া কনার রিপোর্ট। স্বাধীনতার পর প্রতি বছর রাজস্ব আয় বাড়লেও এবারই আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব আয় কমতে যাচ্ছে প্রায় 15,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের জন্য এনবিআরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 3,25,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের হার বিবেচনা করে সে লক্ষ্যমাত্রা কমিয়ে 3 লাখ কোটি টাকা করা হয়। করোনাকালীন সংকটে সংশোধিত সে লক্ষ্যমাত্রাও অর্জন হবে না। কোভিডজনিত এই সংকটে দেশের অর্থনীতি বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন। পরিবর্তিত এই বাস্তবতায় দেশের অর্থনৈতিক কর্মযজ্ঞও চলবে করোনার ক্ষত নিয়েই। দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্যের এমন বেহাল দশার মধ্যে 2020-21 অর্থ বছরের বাজেট। সেই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 3,30,000 কোটি টাকা, যাকে উচ্চাভিলাষী বলেই মন্তব্য করেছেন বিশ্লেষকরা। আভ্যন্তরীণ যে যক্ষাটা আছে এনবিআর এর ভিতরে, খুনে ধরা যক্ষা, সেটাকে দূর করার কোন চেষ্টাই বাজেটে নাই। সেই সাথে করোনার দমনেও আমরা কোনো কিছু দেখছি না। এটাই যদি হয় তাহলে কিভাবে আমরা এই রাজস্ব অর্জন করব? আমার মনে হয় 2.5 লক্ষর বেশি কোনো অবস্থাতেই যেতে পারবে না। তারপরেও আমি বলবো যে যদি 2.5 লক্ষ অ্যাটেইন করতে পারে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে, এটা একটা বড় অর্জন হবে। আমাদের আজকের অবস্থাটাকে সক্রিয়ভাবে বিবেচনায় নিয়েই আমাদের কাজ করা উচিত। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর এর দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। আমাদের মেশিনের ব্যবহারটা কার্যকর করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সততার সাথে কাজ করতে হবে। মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। যেসব কৌশলগত পরিবর্তনের প্রয়োজন হবে সেটা এই বছর সরকারের গ্রহণ করা উচিত, কিন্তু সেখান থেকে আঙ্কিত ফল এই বছর পাওয়া যাবে। আমি যদি শুরুটা এখন করি, হয়তো 23 সালে আমি এটার ফল পাবো, কিন্তু আমি যদি বৃক্ষ না লাগাই, আমি বৃক্ষ থেকে ফল পাবো কিভাবে? সংশ্লিষ্টরা বলছেন, করের বোঝা নয়, করজাল বাড়িয়েই রাজস্ব আদায় বাড়াতে হবে। দেশের অর্থনীতির শরীরে এখন করোনার ঘা। সেই ঘা কবে শুকাবে তাও কারো জানা নেই। তবে এমন বাস্তবতায় 2020-21 অর্থ বছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে ছুড়ে দেওয়া হলো বড় লক্ষ্যমাত্রা। এই সংকটকালীন সময়ে সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অসম্ভব বলেই মনে করছেন অনেকে। তবে রাজস্ব আদায় বাড়াতে এনবিআরকে আরও কৌশলী এবং দক্ষ হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। নাজিয়া পানা, নিউজ 24, ঢাকা। গেল 2 মাসেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পণ্য আমদানি রপ্তানিতে বাধা দেয় ভারতের বনগাঁর স্থানীয় বাসিন্দারা। এই কারণে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝাই 5,000-এরও বেশি ট্রাক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও আশ্বাসেই আটকে আছে সব। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 1.5 মাস বন্ধ থাকার পর 29 এপ্রিল ভারতের 24 পরগনার জেলা ম্যাজিস্ট্রেট অফিস আদেশের মাধ্যমে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হওয়ার 3য় দিনের মাথায় ফের তা বন্ধ করে দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। ভারতের পশ্চিমবাংলা রাজ্য সরকারের সমর্থকদের দাবি, ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি হলে ওই ট্রাকের মাধ্যমে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। এজন্য ফের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এসব পণ্যের বেশিরভাগ শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, কেমিক্যাল ও খাদ্যদ্রব্য। এ অবস্থায় আর্থিক ক্ষতির আশঙ্কায় আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা। গুণগত মানও নষ্ট হয়ে যাচ্ছে, আবার এদিকে ব্যবসায়ীদের অনেক এলসির টাকাও চলে গেছে, তারা মাল পাচ্ছে না, ড্যামারেজ হচ্ছে। বেনাপোল থেকে যশোরে ব্যাপক করোনা সংক্রমিত হয়েছে এবং শত শত লোক মারা গেছে।
একটা ভুয়া তথ্য তারা দিয়ে এই একটা সিন ক্রিয়েট করে। ভারতীয় কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেওয়ার পরেও কোনো পদক্ষেপ না নেয় হতাশ সংশ্লিষ্টরা। কোনো কারণে যদি স্টেশন বন্ধ থাকে বা ট্রাক ঢোকা বন্ধ থাকে, সেটার একটা নীতিমালা থাকা দরকার। এবং কোনো একজন ব্যক্তি বা কোনো কয়েকজন ব্যক্তির ইচ্ছায় একটা 35,000 টাকা বাণিজ্যের একটা পোর্ট পরিচালিত হবে, এটা কোনোভাবেই কাম্য না। এর একটা সুনির্দিষ্ট নীতিমালা খুব কেন্দ্রীয় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেন, এটাও খুব মর্মান্তিক। আমরা চাচ্ছি যে দুই দেশের সরকার মিলে বেনাপোলে একটা স্মুথ ট্রেড এনভায়রনমেন্ট তৈরি করে। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি করে ব্যবসায়ীরা, যা থেকে সরকারের রাজস্ব আয় হয় প্রায় 5,000 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরে আবারও সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার ও জাহাজ জট। করোনা ভাইরাস, ঘূর্ণিঝড় আম্পান, ঈদের ছুটি, সব মিলে একের পর এক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না বন্দরের। এই অবস্থায় 2 মাসেরও বেশি সময় ধরে ইয়ার্ডে কন্টেইনার আর বহিনোঙ্গরে জাহাজের জট লেগেই রয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে গেল 25 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তা কয়েক ধাপে বৃদ্ধি পায়। এ সময় বেশিরভাগ কলকারখানা বন্ধ থাকায় আমদানি পণ্য বোঝাই কন্টেইনারের স্তূপ সৃষ্টি হয় বন্দরের ইয়ার্ডগুলোতে। পরে সীমিত পরিসরে কলকারখানা চালু এবং সরকারের নানামুখী উদ্যোগে গতি ফেরে কন্টেইনার ডেলিভারিতে। আবার ঘূর্ণিঝড় আম্পানের কারণে গেল 19 মে থেকে 21 মে পর্যন্ত বন্ধ করা হয় বন্দরের অপারেশন কার্যক্রম। এরপরে শুরু হয় ঈদের ছুটি। এ অবস্থায় ব্যবসায়ীরা কন্টেইনার খালাস করতে না পারায় বন্দরে সৃষ্টি হয়েছে জট। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের দ্রুত আমদানি পণ্য খালাসের তাগিদ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে বর্তমান লাইং অবস্থা 45,000-এর মতো। আমরা সকল আমদানিকারক, রপ্তানিকারক এবং বিজিএমই, বিকেএমইকে অনুরোধ করেছি এই সময়টা যেন ওনারা কাজে লাগায়, তাদের মালামালগুলো দ্রুত ডেলিভারি নিয়ে যায়। রোববার থেকে সব অফিস খুলে যাওয়ার পর এই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখানে তো আসলে ওই যে 30 তারিখ পর্যন্ত বন্দর, এখানে আপনার ডেমারেজ চার্জ মকুব করে দিচ্ছে। লকডাউন যদি উইথড্র হয়ে যায় তখন চার্জ আবার আরোপিত হবে। এখানে এটা ডেলিভারি না নেওয়ার কোনো কারণ কিন্তু আমরা ব্যবসায়ীরা দেখতেছি। ব্যবসায়ী নেতারা বলছেন দুর্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে। অফ ডক, শিপিং এজেন্ট, আমদানিকারক, আমাদের এনভিআর, কাস্টম কর্তৃপক্ষ সবার মাধ্যমে একটা সমন্বয় সৃষ্টি করে এই যে সমস্যাগুলোর কথা বলছেন, এই সমস্যাগুলোর সমাধানযোগ্য। দেশের অর্থনীতি সচল রাখতে অফডক থেকেও আমদানিকারকদের দ্রুত কন্টেইনার সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইম্পোর্টারদের ডেলিভারি নিতে হবে। যদি ওনারা এটাকে গোডাউন হিসাবে ব্যবহার করে তাহলে এই চট্টগ্রাম বন্দর বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরের অফডকে রয়েছে 50,000-এরও বেশি কন্টেইনার আর বহির্নোঙরে অপেক্ষা করছে 20টিরও বেশি জাহাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ভোলা চরফ্যাশন ও লালমোহন উপজেলার বেশ কয়েকটি এলাকায় এখনও খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। ওই অঞ্চলে অন্তত 200 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি শিক্ষা প্রতিষ্ঠান। অসহায় মানুষ এখন ত্রাণের আশায় দিন পার করছেন। জুন্নু রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে ভোলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় আঘাত হানে টর্নেডো। এতে চরফ্যাশনের 4টি ইউনিয়ন ও লালমোহনের 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আঘাতে এসব এলাকার অনেক ঘরের চাল উড়ে যায়, উপড়ে যায় বড় বড় গাছ। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা। এ সময় আহত হয় 10 জন। ঝড়ের পর থেকে এখনও অনেক পরিবার খোলা আকাশের নিচে রাত যাপন করছে। ঘূর্ণিঝড়ে আমাদের সব বিড়া বাড়ি সব লইয়া গেছে। ঘূর্ণিঝড়ে আমার ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গাছ পড়ে আমার ঘর ভাঙচুর হয়েছে। এখন এমপি সাহেব আমার এখানে আসি দেখে আমার আর্থিক সহযোগিতা 5,000 টাকা দিয়েছে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। এই সময় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদের আনন্দ ম্লান করে দিল আজকে গত রাত 27শে মে। আমরা তালিকা করে নিচ্ছি, আমাদের এই ইউনিয়নে 39টা পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়নে আমরা যাচ্ছি, সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা নিয়ে অতি শীঘ্রই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমরা বরাদ্দ এনে তাদেরকে সহযোগিতা করব।
ক্ষতিগ্রস্তরা যে ত্রাণ পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় কম। এদের বাড়িঘর মেরামতে পর্যাপ্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল বছর ডিসেম্বর থেকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম কোভিড-19। তবে কিছু পরিসংখ্যান একটু লক্ষ্য করলে দেখা যাবে বিশ্বব্যাপী চলতি বছরে গেল 3 মাসে অন্যান্য রোগ এবং বিভিন্ন কারণে মৃত্যু সংখ্যা করোনায় প্রাণহানির চেয়েও বেশি। যেখানে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু ঝুঁকিতে থেকে মাত্র 5% মানুষ। ফলে এই মহামারীতে আতঙ্কিত না হয়ে বরং ভয়কে জয় করার পরামর্শ বিশ্লেষকদের। নিবিড় আমিরের ডেস্ক রিপোর্ট। কোভিড-19 বিশ্বব্যাপী লাগামহীনভাবে ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। তবে সোয়াইন ফ্লু বা সার্সের চেয়েও যে এতে মৃত্যুর হার অনেকাংশেই কম তা ভুলেই যাচ্ছেন অনেকেই। চোখের আড়ালে চলে যাচ্ছে পৃথিবীর অন্য কারণে মৃত্যুর ঘটনাগুলোও। গেল 3 মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 3,14,000-এর বেশি। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো শুধুমাত্র সাধারণ ঠান্ডাতেই চলে গেছে 3,69,000-এর বেশি প্রাণ। 3,40,000-এর বেশি মারা গেছে ম্যালেরিয়ায়। সড়ক দুর্ঘটনায় 3,93,000-এর বেশি। মদ্যপানে 5,58,000-এর বেশি। আর ধূমপানে মারা গেছে 8,16,000-এর বেশি মানুষ। 3 মাসে শুধু ক্যান্সারেই চলে গেছে 11,67,000-এর বেশি প্রাণ। আর এদিকে করোনায় বর্তমান আক্রান্তদের মধ্যে 81% অবস্থা মৃদু, মাঝারি পর্যায়ে রয়েছে 14%, আর শুধু 5%-এর অবস্থায় মুমূর্ষ। মাত্র 0.4% মৃত্যুর হার 55 বছর বয়সের নিচে। ফলে করোনার চেয়েও বড় ভাইরাস হচ্ছে মনের ভয়, এমনটাই প্রকৃত বাস্তবতা। তাই ভয়কে জয় করে সচেতনতা বৃদ্ধি মূল করণীয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। নিবিড় আমিন, নিউজ 24। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সৌদি আরবে মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া রোববার থেকেই সৌদির 90% মসজিদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে রমজানের আগে থেকেই মুসলিম উম্মাহর অন্যতম তীর্থস্থল সৌদির মক্কার হেরেম শরীফ ও মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করে সৌদি সরকার। তবে মক্কার হেরেম শরীফ খুলে সিদ্ধান্ত এখনও জানায়নি কর্তৃপক্ষ। দেশটিতে কোভিড-19 এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 81,700-র বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন 458 জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 57,000 সৌদিবাসী। দর্শক, এই মুহূর্তে রেলমন্ত্রী রেল ভবনে ব্রিফিং করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রথম প্রায়োরিটি সেইটি বিবেচনা করে গত 2 মাস আমরা সরকারি নির্দেশেই আমরা গণপরিবহনের অংশ হিসাবে রেল আমরা বন্ধ রেখেছিলাম। কাজে আগামী 15 দিন সরকারও দেখছে যে গণপরিবহন চালু হওয়ার ফলে এটা কি প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, জনগণের। সেটি দেখার পরে পরবর্তীকালে সরকারি যে সমস্ত নির্দেশনা থাকবে তার উপর নির্ভর করে আমরাও রেল সেই সিদ্ধান্ত গ্রহণ করব। কাজে এটা প্রাথমিক, আমরা প্রথম পর্যায়ে আমরা দুটো ভাগ করেছি। আগামীকাল থেকে আমরা 8টি অর্থাৎ 8 দুগুণা 8 জোড়া অর্থাৎ 16টি ট্রেন আমরা অপারেশন আমরা করতে যাচ্ছি। এই ট্রেনগুলি হলো সুবর্ণ এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করে, সোনার বাংলা এক্সপ্রেস যেটি ঢাকা চট্টগ্রামের মধ্যে যাতায়াত করে, এই 2টি ট্রেন। এছাড়াও কালদি এক্সপ্রেস যেটা ঢাকা সিলেটের মধ্যে যাতায়াত করে, পঞ্চগড় এক্সপ্রেস যেটা ঢাকা থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত যাতায়াত করে, বনলতা এক্সপ্রেস ট্রেন যেটি ঢাকা রাজশাহীর মধ্যে যাতায়াত করে, লালমনিরহাট এক্সপ্রেস যেটা ঢাকা লালমনিরহাটের মধ্যে যাতায়াত করে, উদয়ন বা পাহাড়িকা এক্সপ্রেস যেটি চট্টগ্রাম সিলেট চট্টগ্রামের মধ্যে যাতায়াত করে, এবং চিত্রা এক্সপ্রেস যেটা ঢাকা খুলনার মধ্যে যাতায়াত করে। এই 8টি ট্রেন আমরা আগামীকাল থেকেই আমরা এটি আমরা চালু করছি শিডিউল অনুযায়ী। এবং এই ট্রেনগুলি প্রত্যেকটি এদের বেস হলো আপনার বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু হবে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা চট্টগ্রাম থেকে ছাড়বে, কালনি এক্সপ্রেস সিলেট থেকে ছাড়বে,
পঞ্চগড় এক্সপ্রেস বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পঞ্চগড় থেকে ছাড়বে, মনোলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়বে, লালমনিরহাট এক্সপ্রেস লালমনিরহাট থেকে ছাড়বে, উদয়ন পাহাড়িয়া এক্সপ্রেস সেটা আপনার সিলেট থেকে ছাড়বে, চট্টগ্রাম থেকে ছাড়বে, আর চিত্রা এক্সপ্রেস যেটা সেটা খুলনা থেকে ছাড়বে। অর্থাৎ ওই দিক থেকে ট্রেনগুলি ঢাকার বাইরের থেকে ঢাকামুখী এই 8টি ট্রেন যাত্রা শুরু করবে আগামীকাল শিডিউল অনুযায়ী। আগের যে শিডিউল এই ট্রেনগুলোর সেই শিডিউল অনুযায়ী যাত্রা শুরু করবে। এরপরে আমরা দ্বিতীয় গ্রুপে 3 তারিখ থেকে আমরা আরো 11 জোড়া ট্রেন আমরা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিস্তা এক্সপ্রেস ঢাকা দেওয়ানগঞ্জ বাজার, বেনাপোল এক্সপ্রেস ঢাকা বেনাপোল, নীলসাগর এক্সপ্রেস ঢাকা চিলাহাটি, রূপসা এক্সপ্রেস খুলনা চিলাহাটি, কপোতাক্ষ এক্সপ্রেস খুলনা রাজশাহী, মধুমতি এক্সপ্রেস রাজশাহী গোয়ালন্দ ঘাট, মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম চাঁদপুর, কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা কিশোরগঞ্জ, উপকূল এক্সপ্রেস ঢাকা নোয়াখালী, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা দেওয়ানগঞ্জ বাজার এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা কুড়িগ্রাম। এই 11টি ট্রেন এটি আগামী 3 তারিখ থেকে আমরা পরিচালনা করব। অর্থাৎ 11 জোড়া অর্থাৎ যাওয়া আসা করবে, তাতে 8 এবং 11 19টা ট্রেন, 19 দুগুণা 38টা ট্রেন আমরা অপারেশন করে যাচ্ছি আগামী 3 তারিখ থেকে। প্রথম অবস্থায় 3 তারিখ পর্যন্ত 8 দুগুণা 16 জোড়া এবং পরবর্তীকালে 11 দুগুণা 22 জোড়া ট্রেন। দর্শক, আমরা রেল ভবন থেকে রেলমন্ত্রীর সরাসরি ব্রিফিং দেখছিলাম। শেষ করছি সংবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ।